নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন কাঁকড়া বিছে, লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ কাঁকড়া বিছে। চাটুজ্যেদের রকে আমি, টেনিদা আর হাবুল সেন বসে মোড়ের বুড়ো হিন্দুস্থানের কাছ থেকে কিনে আনা 3টে ভুট্টো পোড়া খুব তড়িবড় করে খাচ্ছিলাম। হঠাৎ কোত্থেকে লাফাতে লাফাতে ক্যাবলা এসে হাজির। ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। মেরেছি একটাকে। কচর কচর করে ভুট্টোর দানা চিবোতে চিবোতে টেনিদা বললে, হঠাৎ এত লম্ফঝম্প যে? কি মেরেছিস, মাছি না ছাড় পোকা? একটা মস্ত কাঁকড়া বিছে। দেওয়ালের ফুটো থেকে বেরিয়ে দিব্যি ল্যাজ তুলে আমাদের ছেদিলালকে কামড়াতে যাচ্ছিল। ছেদিলাল আপন মনে গান গাইতে গাইতে গরু দোয়াচ্ছে, কিচ্ছু টের পাইনি। আমি দেখেই একটা ইট তুলে ঝাঁ করে মেরে দিলাম, ব্যাস ঠান্ডা। টেনিদা মুখটাকে কুচু চিংড়ির মতো সরু আর বিচ্ছিরি করে বলল, ফু। ফু মানে? ক্যাবলা চটে গেল। কাঁকড়া বিচের সঙ্গে চালাকি নাকি? একবার কামড়ালেই বুঝতে পারবে। কাঁকড়া বিছের সঙ্গে চালাকি কে করতে যাচ্ছে? কিন্তু কলকাতার কাঁকড়া বিছে, রাম রাম, ওরা তো ডিও পিঁপড়ের বর্দা, এছাড়া আর কিছুই না। আসল কাঁকড়া বিছের কথা জানতে চাস তো আমার পচা মামার গল্প শুনতে হবে। গল্পের আরম্ভে ক্যাবলা তড়াক করে রকে উঠে বসল। হাবুল বললে, পচা মামা? এই নামটা একেবারে যেন নতুন শুনতাছি। কাল শুনবি আরো। এখনই হয়েছে কি? ভুট্টার দানাগুলো শেষ করে টেনিদা এবার সবটা বেশ করে চেটে নিল। আমি একবার মাথাটা চুলকে নিয়ে বলল, একটা কথা জিজ্ঞাসা করবো টেনিদা? ভুট্টার গোঁচটা ছুঁড়ে ফেলে দিয়ে টেনিদা মোটা গলায় বলল, ইয়েস, পারমিশন দিচ্ছি। তোমার কটি মামা আছে গো সব শুদ্ধ? টেনিদা বললে, 555, মানে 555 জন। আমি কাকের মতো হাঁ করে বসে রইল। ক্যাবলা একটা খাবি খেল, আর হাবুল সেন ডুকরে উঠল, খাইছে। ইউ শাট আপ হাবলা, চিল্লাসনি। মামা কিরকম জানিস? ঠিক রেকারিং ডেসিবেলের মতো, মানে শেষ নেই। মনে কর মার পিস্তত ভাইয়ের বড় শালার মেজো ভাইরা, তাকে কি বলে ডাকবো? আমরা এক বাক্যে বললুম, মামা। কিংবা মনে কর আমার কাকিমার মাস্তুতো বোনের খুড়তুতো ভাইয়ের। ক্যাবলা বললে, থাক থাক থাক, আর বলতে হবে না, মানে মামা, বিশ্বময় মামা। রাইট, পচা মামা সেই বিশ্বময় মামারই একজন। আমি অধৈর্য হয়ে বললুম, সে তো হলো, কিন্তু কাঁকড়া বিছে? টেনিদার দাঁত খিচিয়ে বলে, দাঁড়া না ঘোড়ার ডিম, আগে সব জিনিসটা ক্লিয়ার করে নিতে হবে না? পুরুকের মতো বেশি বক বক করবি তো তোর কানের উপর এক্ষুনি একটা কাঁকড়া বিছে ছেড়ে দেব। হাবুল বললে, সাইরা দাও, পেলার কথা সাইরা দাও, ওইটা একটা দুগ্ধ পৈশা শিশু। কি কি আমার ঠাকুরদা এলেন রে! আমি হাবুলকে ভেঙচি কাটলাম। টেনিদা আমার মাথায় টং করে একটা টোকা মেরে বলল, ইউ স্টপ নাও, নো ঝগড়া, তাহলে 2 থাপ্পড় দিয়ে দুটোকেই তাড়িয়ে দেবো এখান থেকে। এখন পচা মামার গল্প শুনে যা, খবরদার কোনো ডিস্টার্ব করবি না। আমরা এক বাক্যে বললুম, না 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 না। পচা মামা, বুঝলি, একটা গলা খাকারি দিয়ে টেনিদা শুরু করলো, স্কুলে 7 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিল। 8বারের বার টেস্টেও যখন অ্যালাউ হতে পারলো না, তখন দাদু, মানে পচা মামার বাবা, তাকে পেল্লে একটা চড় মেরে বলল, নিকলাও মেরে বাড়িছে, কত ভাগা মুখ্য, কুপুত্তুর, বোমবেটে, অকাল কুষ্মাণ্ড কোথাকার।
একসঙ্গে চার চারটে ওই রকম জবরদস্ত গাল, আর গালের উপর অমনি একখানা কি বলে জাডাপাহ চাটি। আমি জিজ্ঞেস করলাম, জাডাপাহ মানে কি? আমি কোত্থেকে জানবো? শুনতে বেশ যাঁদের লাগলো তো, তাই বললুম। ক্যাবলা বলতে গেল, জ্যাঠাপাহ অর্থাৎ কিনা যা জড়তা অপহরণ। চুপ কর ক্যাবলা! টেনিদা খেঁকিয়ে উঠল। তুই আর পণ্ডিতের মতন টিকটিক করিস নি তো? ফের যদি বিদ্যে ফেলাবি, আমি আর গল্পই বলবো না, মুখে বল্টু এঁটে বসে থাকবো। আমি ব্যস্ত হয়ে বললুম, না 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 না, আমরা আর কথা বলবো না, গল্পটাই চলুক। টেনিদা আবার শুরু করলো। সেই জ্যাঠাপাহ চাটি খেয়ে পচা মামার মন উদাস হলো। ম্যাট্রিক পরীক্ষার নিকুচি করেছি, এমন অপমান আর সহ্য করা যায় না। পচা মামা সেই রাত্রেই দেশান্তরী হলো। মানে বিদেশ আর যাবে কোথায়? তখনও তো পাকিস্তানি হয়নি। সোজা দার্জিলিং মেলে উঠে গিয়ে বসলো। নামলো গিয়ে শিলিগুড়ি। সেখান থেকে হাঁটতে হাঁটতে পাহাড় জঙ্গল ভেঙে বাংলাদেশের চৌহদ্দি পেরিয়ে একেবারে চলে গেল ভুটান। ইচ্ছে ছিল তিব্বতে গিয়ে অতীশ দীপঙ্কর টিপঙ্কর হবার, কিন্তু একে বেজায় শীত, তাই ভুটান তখন লালে লাল। লালে লাল? ক্যাবলা জিজ্ঞাসা করলো, ভুটানিরা কি খুব দোল খেলে বুঝি? তোর মুন্ডু! লেবু লেবু লেবু, কমলা লেবু। ভুটানি কমলা বিখ্যাত, জানিস না? আর পাহাড় আলো করে সব বাগান, তাতে হাজারো হাজারো ফল পেকে টুকটুক করছে আর ঝরে পড়ছে গাছতলায়। যত খুশি কুড়িয়ে খাও, কেউ কিচ্ছুটি বলবে না। এমনকি এদিক ওদিক তাকিয়ে দুটো চারটে ছিঁড়েও নিতে পারো, কে আর অত লক্ষ্য করছে? মোদ্দা ওই কমলা লেবুর টানেই পচা মামা ভুটানে আটকে গেল। যেখানে সেখানে পড়ে থাকে আর পেট ভর্তি লেবু খায়। দেখতে দেখতে পচা মামার ছিবড়ে বাদুচ্চোষা চেহারা পাল্টে গেল একদম। দাদু তো কিপটি লোক, তার বাড়িতে পুঁইডাটা চচ্চড়ি আর কড়াইয়ের ডাল, এই খেয়ে খেয়ে পচা মামার বুদ্ধি শুদ্ধিগুলো মরচে পড়ে গিয়েছিল। কিন্তু কমলা লেবুর রসে হঠাৎ সেগুলো চাঙ্গা হয়ে উঠল। ওদিকে সবচাইতে বড় বাগানের মালিক হলো পেম্বা দর্জি সিরিং নাম। নামটা কি বলে, একটু ইয়ে হলেও লোকটা কিন্তু বেশ ভালো মানুষ, বুঝলি তো? গোলগাল চেহারা, গায়ে ওদের সেই কালো আলখাল্লা, মাথায় কাঁচা পাকা চুলের লম্বা বিনুনি, মুখে ৫-৭ গাছা দাড়ি, সবসময় মিঠে মিঠে হাসি, আর রাত দিন চমড়ি গায়ের জমাট দুধের টুকরো চুষছে। পচাম্মা তাকে গিয়ে মস্ত একটা সেলাম ঠুকে বলল, সিরিং সাহেব, আমি একজন বিদেশি। সিরিং হেসে বললে, সে জানি, আজ ১৫ দিন ধরে তুমি আমার বাগানের লেবু খেয়ে আধা ষাট করছো, কিন্তু আমরা অতিথি বৎসল বলে তোমায় কিছু বলিনি। ফুটিয়া হলে আমার এই কুকরি দিয়ে মুন্ডুটি কচাত করে কেটে ফেলতুম। শুনে পচা মামার রক্ত জল হয়ে গেল। বললে, সাহেব, আমি খুব হাংরি বলে। শিরিং চমড়ি গায়ের দুধের টুকরো মুখে পুরে বললে, ঠিক আছে, আমি কিছু মাইন্ড করিনি। ওই তো তোমার বাঙালির পেট, কি বা তুমি খেতে পারো? এখন বলো, কি চাও? শিরিং সাহেব, পচা মামা হাত কচলাতে কচলাতে বললে, শুধু কমলা লেবু চালান দিয়ে কি বা লাভ হয় আপনার? কম কি, লাখখানেক তো হয়। আগে এই লাখ টাকা যদি ৫ লাখ হয়। শুনে শিরিং সাহেব নড়ে বসল। তা কি করে হতে পারে? আপনি অরেঞ্জ স্কোয়াশ অর্থাৎ বোতল ভর্তি করে কমলালেবুর রস বিক্রি করুন, তাতে লাভ অনেক বেশি হবে। শিরিন হাসল। এ আর নতুন কথা কি? এই তো মাইল ৫ দূরে ডিক্রুজ বলে এক সাহেব একটা কারখানা করেছে। সে তো জুতি করতে পারছে না। বাজারে দারুণ কম্পিটিশন। কলকাতা ও মুম্বাইতে অনেক বড় বড় কোম্পানি,
আমরা সুবিধা করতে পারবো কেন? পচা মামা আবার একটু লম্বা সেলাম ঠুকলো। যদি এমন অরেঞ্জ স্কোয়াশ তৈরি করতে পারি যা স্বাদে গন্ধে যাকে বলে অতুলনীয়, মানে যা খেলে লোকে আর ভুলতে পারবে না, একবার খেলে বারবার খেতে চাইবে, সে জিনিস তৈরি করবে কে? তুমি? চেষ্টা করে দেখতে পারি। তুমি কি কেমিস্ট? আমি এমএসসি। পচা মামা চাল মারল। বুঝতেই পারছিস, কিন্তু বিদেশবুক হয়ে একাধটু ওসব করতেই হয়, নইলে কাজ চলে না। পচা মামা ভাবলো, হুম হুম, বাঙালির ব্রেন, একটা কিছু করে ফেলবই। সিরিং খানিকক্ষণ গম্ভীর হয়ে ভাবলো, তারপর বললে, বেশ, চেষ্টা করে দেখো, কিন্তু দিন 15 সময় দিতে হবে। 15 দিন কেন? সিরিং উৎসাহ দিয়ে বলল, 1 মাস সময় দিচ্ছি। তুমি আমার আউট হাউসে থাকো, এক্সপেরিমেন্টের জন্য যা যা চাও সব দেব। যদি সাকসেসফুল হতে পারো, তোমাকে কারখানার চিফ কেমিস্ট করে দেব, আর মাসে 2000 টাকা মাইনে দেব। পচা মামা এসে সিরিং সাহেবের আউট হাউসে উঠল। সে কি রাজকীয় আয়োজন! এমন গদিয়াটা বিছানায় পচা মামাদের কেউ 7 জন্মে শোয়নি। দুবেলা এমন ভালো ভালো খাবার খেতে লাগলো যে 3 দিন পরে পরে একবার করে পেটের অসুখে ভুগতে শুরু করলো। আর সেই সঙ্গে চলত তার এক্সপেরিমেন্ট। কখনো কমলা লেবুর রসে আদা মেশাচ্ছে, কখনো মধু, কখনো বা চায়ের লিকার, কখনো বা ঝোলা গুড়, কখনো বা এক আধ শিশি হোমিওপ্যাথিক ওষুধই ঢেলে দিচ্ছে, মানে প্রাণে যা চায়। আর খেয়ে খেয়ে দেখছে, কোনোদিন বা 1 চামচ খেয়েই বমি করে ফেললো, কোনোদিন মুখে দিতে না দিতেই তিরিং বিরিং করে লাফিয়ে উঠবো, কোনোদিন নেহাত মন্দ লাগলো না, আবার কোনোদিন মুখ এমন টকে গেল যে ঝাড়া 48 ঘন্টা কিছু আর দাঁতেই কাটতে পারে না। এদিকে 1 মাস হয়ে যায়। শিরিন সাহেব মাঝে মাঝেই খবর নেয় কদ্দূর হলো। পচা মামা বুঝতে পারলো, এভাবে পরশময়ীপদী রাজভোগ আর বেশি দিন চলবে না। 1 মাসের ভেতরে কিছু করতে না পারলে এই খাবার সুদে আসলে আদায় করে নেবে শিরিন। পিটিয়ে তক্তা করে তো দেবেই, চাই কি কচাং করে মুন্ডুটিও কেটে নিতে পারে। পচা মামা রাত জেগে ভগবানের কাছে প্রার্থনা করে আর এক্সপেরিমেন্ট চালায়। তারপর একদিন মধু, আদা, হোমিওপ্যাথিক ওষুধ আর পিঁপড়ের ডিম মিশিয়ে যেই এক্সপেরিমেন্ট করেছে, উফ, কি বলবো তোদের, কি তার স্বাদ! 1 চামচ খেয়ে মনে হলো যেন পোলাও, পায়েস, ছানার ডাল্লা, আলু কাবলি, বেলের মোরব্বা, দরবেশ, মানে যত ভালো ভালো খাবার জিনিস রয়েছে সব যেন একই সঙ্গে মুখে পুরে দিলে। এমন অপূর্ব, এমন আশ্চর্য অরেঞ্জ স্কোয়াশ পৃথিবীতে কেউ কখনো খায়নি। পচা মামা তক্ষুনি গিয়ে শিরিন সাহেবকে সেলাম টুকলো, বললে, আমি রেডি, এক্সপেরিমেন্ট সাকসেসফুল। শিরিন সাহেব খুশি হয়ে বললে, বেশ, তাহলে কালকে আমি আর আমার স্ত্রী, আমার ছেলে এবং আমার ম্যানেজার আর 3 জন বন্ধু মিলে তোমার অরেঞ্জ স্কোয়াশ খেয়ে দেখব। যদি ভালো লাগে কালই কলকাতায় মেশিনের অর্ডার দেব, আর তুমি হবে আমার কারখানার চিফ কেমিস্ট। মাসে 2000 টাকা তোমায় মাইনে দেব। কেল্লা ফতে। পচা মামা নাচতে নাচতে চলে এলো। সারা রাত ধরে স্বপ্ন দেখলো সে একটা মস্ত মোটর গাড়ি চেপে রাস্তা দিয়ে যাচ্ছে, আর দুধারের লোক তাকে সেলাম ঠুকছে। কিন্তু বরাত কি আর অত সহজেই খোলে রে? তাহলে কি আর আজ পচা মামাকে লুঙ্গি আর গেঞ্জি পরে গায়ে মুদিখানার দোকান করতে হয়, না পেঁয়াজ আর মুসুরির ডালের ওজন নিয়ে খদ্দের সঙ্গে ঝগড়া করতে হয়? যা হলো তা বলি শোন। পচা মামা বুঝতে পেরেছিল নিশ্চয়ই পিঁপড়ের ডিমের গুণেই তার তৈরি অরেঞ্জ স্কোয়াশ তখন স্বর্গের সুধা হয়ে উঠেছে। প্রাণ খুলে সে 8 বোতল সুধা তৈরি করলো, তারপর নিশ্চিন্তে ঘুমোতে গেল।
আর ঘুমিয়ে ঘুমিয়ে কি সুখের স্বপ্নই যে দেখলো, সেটা তোদের আগেই বলেছি। পরের দিন শিরিন সাহেব তো দলবল নিয়ে পচা মামার এক্সপেরিমেন্ট চাকতে বসেছি। সবটা মিলে বেশ একটা চমৎকার মৎসবের আবহাওয়া। মস্ত টেবিলে দামি টেবিল ক্লথ পেতে দেওয়া হয়েছে, ফুলদানিতে ফুল সাজানো হয়েছে, গ্রামাফোনে নাচের রেকর্ড বাজছে, আর 7 জনের সামনে 7টি রূপোর গ্লাস চকচক করছে। পচা মামা আহ্লাদে আহ্লাদে মুখ করে গেলাসে তার এক্সপেরিমেন্ট ঢেলে দিলেন। প্রথমে শিরিন সাহেব একটা চুমুক দিল, তারপরে আর সবাই। তোদের বলবো কি, তখনই যেন বিপর্যয় ঘটে গেল। প্রথমেই আক করে শিরিন সাহেব চেয়ার শুদ্ধ উল্টে পড়ে গেল। শিরিন সাহেবের গিন্নি টেবিলে বমি করে ফেললি, আর তাদের ছেলে আয় করে একটা আওয়াজ তুলে সেই যে ঘর থেকে দৌড় মারলো, পাক্কা 3 মাইল দূরে গিয়ে তার বোধহয় থেমেছিল। ম্যানেজার হাত পা ছুঁড়ে পাগলের মতো নাচতে লাগলো, আর একজন অতিথি আর একজনকে জড়িয়ে ধরে ঘরের মেঝে কুস্তি লড়তে লাগলো। আর 3 নম্বর অতিথি হঠাৎ তেড়ে গিয়ে শিরিন সাহেবের কুকুরটার লেজে ঘ্যাক করে কামড়ে দিলে। পচা মামা বুঝতে পারলো গতিক সুবিধের নয়, তার সুধা যেমনই হোক খেয়ে দিয়ে আরাম লাগেনি। আর মনে পড়লো তার শিরিন সাহেবের কুকরিটাও নেহাত চালাকি নয়। কাজেই থাকিতে চরণ মরণে কি ভয়, নিমিষে যোজন ফর্সা হয়। পচা মামা দে দৌড়, সারা দিন দৌড়লো। তারপর সন্ধেবেলা এক গভীর বনের ভিতরে একটা ভাঙা মন্দিরে বসে হাঁপাতে লাগলো। ভাবলো খুব বেঁচে গেছি এই যাত্রায়। ওদিকে ঘন্টা 3 বাদে মাথা ফাতা একটু ঠান্ডা হলে শিরিন সাহেব হাঁক চড়ল, কোথায় সেই জোচ্চোরে কেমিস্ট? বিষ খাইয়ে আমাদের মেরে ফেলবার চেষ্টা করছিল। শিগগির তার কান ধরে টেনে নিয়ে আয় এক্ষুনি এখানে, আমি নিজের হাতে তার মুন্ডুটা কাটবো। তখনই তো লোক ছুটলো চারিদিকে। ওদিকে পচা মামা মন্দিরে বসে ভাবতে লাগলো, ব্যাপারটা কি হলো? সে নিজে বারবার তার আবিষ্কার চেখে দেখেছে, কি তার স্বাদ, কি তার গন্ধ, রাতারাতি অমন করে সব বদলে গেল কি করে? হয়েছিল কি জানিস, পচা মামার বাবুর্চিটা ছিল ভীষণ লোভী। সে এক ফাঁকে একটা বোতল থেকে একটু খেয়ে এমন মজে গেছে যে চুপি চুপি 8টা বোতলই সাফ করে ফেলেছে। তারপরেই তার খেয়াল হয়েছে সকালে তো শিরিন সাহেব তার গর্দান নেবে। তখন করেছে কি, পচা মামার এক্সপেরিমেন্ট টেবিলে যা যা ছিল, মানে লেবুর রস, চাল ধোয়া জল, টিংচার আয়োডিন, আর 1 শিশি লাল কালি, খানিক ঝোলা গুড়, আর বেশ কিছু গদের আঠা ঢেলে 8টি বোতল আবার তৈরি করে রেখেছে। আর তাই খেয়ে পচা মামা আর কিছু বুঝতে পারছে না। সামনে সেই ভাঙা মন্দিরটার ভেতরে বসে বসে মশার কামড় খাচ্ছে, আর ভয়ে আর শীতে ঠকঠক করে কাঁপছে। ভাবছে রাত্রিটা কোনো মতন কাটলে হয়, তারপর আবার এক দৌড়। মাইল 10 পেরোতে পারলেই ভুটান বর্ডার ছাড়িয়ে লঙ্কাপাড়া চা বাগান। তখন আর তাকে কে পায়? পচা মামা যেখানে বসে আছে তার দুপাশে ভাঙা মেঝেতে বিস্তর ফুটো ফাটা। সেই ফুটো ফাটা দিয়ে ধীরে ধীরে কয়েকটি প্রাণী মুখ বের করলো। কালো কটকটে তাদের রং, লম্বা লম্বা লেজের আগা, বড়শির মতো বেঁকানো চোখে সন্ধানী দৃষ্টি। শীতের দিন ভালো খাওয়া দাওয়াও জোটে না, পেটে বেশ খিদে ছিল তাদের। ওদিকে পচা মামার কোটের পকেটের থেকে কেক, ডিম ভাজা এসবের বেশ মনোরম গন্ধ বেরোচ্ছিল। পালাবার সময় পচা মামা টেবিল থেকে যা পেয়েছে 2 পকেটে বোঝাই করে নিয়েছিল। বুঝেছিল পরে এসব কাজে লাগবে। সুরসুর করে দুদিকের পকেটে তারা একে একে ঢুকে পড়ল। খাবারের ধ্বংসাবশেষ কিছু ছিল, তাই খেতে লাগলো একই মনে। পচা মামা উদাস হয়ে বসেছিল, এসব ব্যাপার কিছুই টের পায়নি। হঠাৎ তার মুখের উপরে টর্চের আলো।
সঙ্গে সঙ্গে ফুটিয়া ভাষায় কে যেন বললে, এই যে পাওয়া গেছে। আর একজন বললে, এবার কান ধরে টানতে টানতে নিয়ে চল, সকালে শিরিন সাহেব ওর মুন্ডু কাটবে। পচা মামার রক্ত জল হয়ে গেল। সামনে দৈত্যর মতন জোয়ান দুটি ভুটিয়া, কোমরে চকচকে কুঁকড়ির খাপ। অন্ধকারেও পচা মামা দেখলো তার মুখের উপর টর্চ ফেলে ঝকঝকে দাঁতে হাসতে হাসতে তারা তারই দিকে এগিয়ে আসছে। পচা মামা দাঁড়িয়ে পড়ল। পালাবার পথ বন্ধ। তবু মরিয়া হয়ে ভাঙা গলায় চেঁচিয়ে উঠল, সাবধান, এগিয়েও না, আমার 2 পকেটেই রিভলভার আছে। হা 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 হা। রিভলভার! 2 মূর্তি ঝাঁপিয়ে পড়ল পচা মামার উপরে। পচা মামা কিছু বলবার আগে দুজনেই দুটো হাত তাদের জাপটে ধরলো, আর দুটো হাত দিয়ে 2 পকেটের রিভলভার খুঁজতে লাগলো। তক্ষুনি 2 জওয়ানের গগনভেদী আর্তনাদ। পচা মামাকে ছেড়ে দিয়ে তারা সোজা মেঝের উপর গড়াতে লাগলো। ওরে বাপরে, মেরে ফেলেছে রে, গেলুম গেলুম। ঠিক তখনই বনের ভিতর দিয়ে পূর্ণিমা চাঁদের আলো পড়ল। সেই আলোয় পচা মামা দেখলো দুজনের হাতেই একজোড়া করে কালো কদাকার পাহাড়ি কাঁকড়া বিছে লটকে আছে, আর তার নিজের পকেটের ভেতর সমানে আওয়াজে উঠছে খরর খরর। ওরে দাদা! পচা মামা এক টানে গায়ের কোটটা ছুঁড়ে ফেলে দিল। তারপর ওদের পড়ে থাকা টর্চটা কুড়িয়ে নিয়ে দৌড়, দে দৌড়, রাম দৌড়। সকালের জন্য আর অপেক্ষা করতে হলো না। একটা চিতাবাঘের পিঠের উপর দিয়ে হাই জাম্প দিয়ে, একটা পাইথনের লেজ মারিয়ে, ডজন পাঁচেক শিয়ালকে আটকে দিয়ে, রাত 9টার সময় যখন লঙ্কাপাড়া চা বাগানে এসে আছাড় খেয়ে পড়লো, তখন তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে। বুঝলি ক্যাবলা, এই হলো আসল পাহাড়ি কাঁকড়া বিছের গল্প। দুটো অমন বাঘা জোয়ানকে ধাঁ করে শুইয়ে দিলে। তোর কলকাতার কাঁকড়া বিছে ওদের কিছু করতে পারতো? রাম রাম, ছু। টেনিদা থামলো। ক্যাবলা মাথা চুলকোতে লাগলো। হাবুল বললে, একটা কথা জিগাইমু টেনিদা? টেনিদা হাবুলের কথা নকল করে বললে, হ, জিগাও। কাঁকড়া বিছায় কেক, বিস্কুট, ডিম ভাজা খায়? এ তো আর তোর কলকাতা কাঁকড়া বিছা না, পাহাড়ি কাঁকড়া বিছা। ওদের মেজাজই আলাদা। আমার কথা বিশ্বাস না হয় পচা মামাকে গিয়ে জিজ্ঞাসা কর। তিনারে পামু কই? সে কোথায় থাকে? টেনিদা বললে, ধ্যার ধ্যারে কালিকেষ্টপুরে। সেটা আবার কোথায়? আমি বললাম। টেনিদা বললে, খুব সোজা রাস্তা। প্রথমে আমতা চলে যাবি, সেখান থেকে 10 মাইল দামোদরে সাঁতার কাটবি, তারপর ডাঙায় উঠে 40 মাইল 75 গজ 11.5 ইঞ্চি হাঁটলেই ধ্যার ধ্যারে কালিকেষ্টপুরে পৌঁছে যাবি। আচ্ছা, তোরা তাহলে সেখানে এখন রওনা দে। আমি এখন একবার পিসিমার বাড়িতে চললুম। টাটা বলে হাত নেড়ে লাফিয়ে পড়ল রক থেকে। ধাঁ করে হাওয়া হয়ে গেল। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।